করব। So I'm going to start this class. You all know that this is our first free live class of this new course. And in this class, basically, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। ফার্স্টে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদেরকে আমি কনসেপ্ট দিব। প্রত্যেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। আমি আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং এই 7টি পয়েন্টের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। এই 7টি টপিক সম্পর্কে যদি ক্লিয়ার এবং সঠিক কনসেপ্ট আপনার থাকে, আপনি নিজের মতো করে ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করে উইদিন ভেরি শর্ট টাইম ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। তো একটু দেখেন, ধৈর্য রাখার চেষ্টা করবেন, আমি সবকিছুই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। Here you can see, for learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan, that is from where we'll start our journey and what will we study firstly. How can we improve gradually and day by day? So those questions will be circling in your mind. In this class, I will give you some tips so that you can understand about all the process of learning English easily. Just try to understand here. একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। Here you can see, for learning English, firstly, you have to gather some basic idea about sentences. প্রথমত আপনাকে 1 নম্বর পয়েন্ট, আমি 7টি পয়েন্ট বলছি, আপনারা জাস্ট এতটুকু একটা হেডলাইন মনে রাখেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আপনি একটা ভাষা শিখবেন, একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, বিভিন্ন জায়গা থেকে শুধু শিখতে থাকলে হয় না, আগে বুঝতে হবে যে আমার প্রপার আউটলাইনটা কি হবে, আমার গাইডলাইনটা কি হবে, আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, অ্যাকচুয়াল সিকোয়েন্সটা কি, এই ল্যাঙ্গুয়েজে কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো। আদারওয়াইজ র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন, ওই শেখাটাকে আপনি শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান, কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে প্রপার সিকোয়েন্স মেনটেন করে এগোতে হবে। কারণ এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি ওয়ার্ড না জানলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স যদি সম্পর্কে যদি সঠিক কনসেপ্ট না থাকে, আপনি কখনোই ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তো কোনটার পর কোনটা পড়তে হবে এটা আগে জানতে হবে। এর জন্য আমি বলছি, যেহেতু আজ একদম ফার্স্ট ক্লাস এই নতুন ব্যাচের, তো এই গাইডলাইনটা আগে আপনারা নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের 7টি পয়েন্ট বলবো, আমি আবারও বলছি, এই 7টি পয়েন্ট সম্পর্কে সঠিক কনসেপ্ট থাকলে আপনি খুব দ্রুত সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এবং এই 7টি পয়েন্ট অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কাজে লাগে কিনা সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে 1 নম্বর পয়েন্ট বলছি কি, সেন্টেন্স। সহজভাবে যদি আমি বলি, সেন্টেন্স মানে কি, বাক্য। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, অবগত আছেন, এই সেন্টেন্স দুই ভাবে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে। এটাও আপনারা জানেন যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এবং গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? 8টা। এই 8টি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এগুলোর নাম হয়তো আপনারা জানেন, কিন্তু এদের প্রপার ব্যবহারটা জানতে হবে। আপনি যখন একটা রিডিং প্যাসেজ পড়বেন, একটা স্টোরি আপনি পড়বেন, একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে, ফিকশন, নন ফিকশন, নোভেল যখন আপনি ইংলিশে পড়বেন, ওই বাক্যগুলো দেখে আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি, যদি আপনি সেটা করতে সক্ষম হন, তাহলে বেনিফিটটা কি? আমরা অনেকেই রিডিং পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থটা কি বা মিনিংটা কি, বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি আমরা বুঝতে পারি না, সেটা আপনি বুঝতে সক্ষম হবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি কি বলছি, সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, আপনাকে সেন্টেন্স কম্পোনেন্টস সম্পর্কে ধারণা রাখতে হবে। আফটার নোয়িং দিস সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সাম সেন্টেন্স কম্পোনেন্টস। ফর এক্সাম্পল, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। দোজ থিংস আর দ্য কম্পোনেন্টস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কম্পোনেন্ট কি? একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এগুলো কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে, অ্যাডভার্বিয়াল জিনিসটা কি, কমপ্লিমেন্ট কাকে বলে, এগুলো জানলে আপনার বেনিফিটটা কি কি হবে? একটা সেন্টেন্সকে আপনি নিজের মতো করে অর্গানাইজ করতে পারবেন।
ক্রিয়েটিভ ওয়েতে অর্গানাইজ করতে পারবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আমরা অনেকেই ইংলিশে লেখার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, আমাদের ব্রেনে আইডিয়া আসে বাট আমরা প্র্যাকটিক্যালি সেটাকে ডেভেলপ করতে পারি না। তো যদি আপনার সেন্টেন্স কম্পোনেন্টস সম্পর্কে কনসেপ্ট বা সঠিক ধারণা থাকে, এইটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? সেন্টেন্স। 2 নম্বর পয়েন্ট কি বলছি? সেন্টেন্স কম্পোনেন্ট। এটা আপনারা একটু নোট নিয়ে রাখেন। এরপর দেখেন পয়েন্ট নাম্বার 3, ইউ হ্যাভ টু লার্ন পার্টস অফ স্পিচ। আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা সঠিক কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। Parts of speech is the most important things of English grammar. If you learn parts of speech, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name. You have to call those words from 8 types of parts of speech. If you have clear idea about parts of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all things about that sentences. তাহলে পার্টস অফ স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ জানেন? এটা আমি দেখাবো আপনাদের একটু পর। জাস্ট আপনারা একটু নোট ডাউন করে রাখেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি? স্পিচের পার্ট। স্পিচের পার্ট মানে কি? কথার পার্ট। কথার পার্ট মানে কি? আমরা যে কথাটা বলছি, যে স্পিচটা দিচ্ছি, একটা সেন্টেন্স যখন তৈরি হয়, একটা বাক্য বা সেন্টেন্স, এর প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই কিন্তু সেন্টেন্স বা বাক্য বলা হয়। এই যে বাক্যের ভিতর যে শব্দগুলো, যে ওয়ার্ড গুলো, প্রত্যেকে এক একটা পার্টস অফ স্পিচ। আপনারা অনেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। কি সেটা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আপনি নাম হয়তো জানেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখতে হবে, এদের আইডেন্টিফিকেশনটা শিখতে হবে, যেটা আমি আপনাদের এই ফ্রি কোর্সটা থেকে শেখাবো। আপনারা থাকার চেষ্টা করবেন, আপনারা বুঝতে পারবেন এটা কতটা গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের ব্যবহার জানা। এরপর পয়েন্ট নাম্বার 4, আগে জাস্ট আপনারা পয়েন্ট গুলো নেন, তারপর আমি বাকি কথাগুলো বলছি। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে, আফটার দ্যাট ইউ হ্যাভ টু গ্যাদার সাম knowledge about verbs. আপনাকে verb সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। Verb is the biggest topic of grammar. It is involved with so many important topics. So until you won't have more idea about verb, you cannot write sentences correctly. So verb সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। বিশেষ করে যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই কিন্তু আমি খুবই দুর্বল, আমি রিডিং পড়তে পারি না, ভোকাবুলারি সম্পর্কে সঠিক কনসেপ্ট আপনার নেই। ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়। মনে রাখবেন, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। সো ভার্ব রিলেটেড ভোকাবুলারি আপনাকে জানতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব। পয়েন্ট নাম্বার 5, একটু আগে পয়েন্ট গুলো নেন, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5 কি বলছি? টেন্স সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আবারও বলছি, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব এর ব্যবহার জানতে হবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 5 কি বললাম? টেন্স সম্পর্কে সঠিক কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 6 কি বলছি? মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7, আপনাকে পার্টস প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার জানতে হবে। এটা রিটেন ইংলিশে অনেক বেশি প্রয়োজন হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কাজে লাগে। তাহলে আমি 7টি পয়েন্ট বলছি, আবারও বলছি, এখন আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আপনাদের একটা হেডলাইন দিতে বলছিলাম, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। I will talk about 7 points in front of you. I have already mentioned these 7 points. সেগুলো কি? পয়েন্ট নাম্বার 1, সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 2, সেন্টেন্স কম্পোনেন্টস, অর্থাৎ বাক্যের উপকরণ, উপাদান, এলিমেন্টস যাকে বলা হয়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, আপনাকে ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 4। কি জানতে হবে? ভার্ব। পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। কিসের ব্যবহার জানতে হবে? টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার। পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আমি এগুলো দেখাচ্ছি এখনই প্র্যাকটিক্যালি।
পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। জাস্ট এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার থাকে, আমি এতটুকু এনশিওর করতে পারি কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু আপনি বাংলায় ভাবেন না কেন, আপনি ইংলিশে লিখতে বা ইংলিশে বলতে আপনি সক্ষম হবেন। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, আপনাকে এটা জানতে হবে। আমি আবারও বলছি, আপনাকে এটা জানতে হবে। তাহলে এই 7টি পয়েন্টের এবার আমি যদি একটু প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি, যে প্র্যাকটিক্যালি আসলে এগুলো কিভাবে ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়, তাহলে আপনারা বিষয়টাকে রিয়েলাইজ করতে পারবেন। জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এই 7টি পয়েন্টের প্র্যাকটিক্যাল ব্যবহার আসলে জানাটা যে কতটা গুরুত্বপূর্ণ, আর যারা বিশেষ করে প্রেজেন্টেশনে দুর্বল, ইংলিশে স্পিকিং করতে পারেন, স্পিকিং করতে গেলে প্রবলেম ফেস করেন, সেটা কিভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। সো জাস্ট ওয়েট আ মিনিট, একটু ওয়েট করেন। দেখেন, এই জায়গাটাতে একটু ফোকাস করেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। আপনারা প্রত্যেকে আমি যেভাবে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। একটা কথা আমি বলি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। সেটা হচ্ছে, মনে রাখবেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা কি জানেন? দেখেন, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার ইজ, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত, যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ইংলিশে আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। কিসের প্রয়োজন? আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এরপর দেখেন, এই সাবজেক্টের পরেই এই সাবজেক্টের পরেই আপনাকে ভার্বের ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আপনার এক্সটেনশন। অনেকে মনে করে একটা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে আপনার অবজেক্ট থাকতে পারে, অথবা আপনার কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। অবজেক্ট, কমপ্লিমেন্ট, অথবা কি থাকতে পারে বলছি, অ্যাডভার্বিয়ালস। এই বিষয়গুলো কি আমি বলবো। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের স্থানে পার্টস অফ স্পিচ হিসাবে মূলত নাউন অথবা প্রোনাউন থাকে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। এই স্ট্রাকচারটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। জাস্ট এই স্ট্রাকচারটা, এইটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। এছাড়া 10% সেন্টেন্স তৈরি হয় আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার বা হেয়ার এরকম থাকে শুরুতে, প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। সো এরকম আরেকটা স্ট্রাকচার আছে, এটা জাস্ট পার্টিকুলার একটা জায়গায় ব্যবহৃত হয় 10% সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করব, এটার উপর আলাদা একটা ক্লাস আছে। মেইনলি যেটা হয় সেটা নিয়ে আমি কথা বলি। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি প্রায় 90% সেন্টেন্স তৈরি করার জন্য এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এইটা ব্যবহৃত হয়। এইটা কি, এটা আগে আপনাদের এখন জানতে হবে বা বুঝতে হবে। এই স্ট্রাকচারটা সম্পর্কে সঠিক কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করেন। দেখেন, সাবজেক্টকে, সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। তো একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এই ধরনের ওয়ার্ড গুলোই তো হবে, তাই না? দেখেন, সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। হয় আমি, না হলে আপনি, না হলে আমরা, এরকম একটা সার্কেলের ভিতর থাকে। মনে রাখবেন, সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে ভার্বের ব্যবহার করতে হয়। এইটা কিন্তু বাংলায় হয় না। বাংলা বাক্যে ভার্ব লাস্টে বসে। আমি আবারও বলছি, বাংলা বাক্যে ভার্ব লাস্টে বসে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। এই যে একটা ওলট পালট, এইটার জন্যই আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। মোস্ট অফ দ্য টাইম এই ভুলটা আমাদের হয়ে থাকে। আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, আমাদের মাতৃভাষা কি বাংলা। তো যখনই আপনি একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে যাবেন, তখন আপনার ব্রেইনে কিন্তু আগে বাংলাটা আসে, দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। দেন আপনি সেটাকে কনভার্ট করে ইংলিশে বলার চেষ্টা করেন। বাট ইংলিশে কথা বলতে গেলে বাংলার স্ট্রাকচারের মতো ইংলিশের স্ট্রাকচারটা না, এইটা আগে আমাকে বুঝতে হবে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই জায়গাটা যদি কেউ একবার ভালোভাবে বুঝতে পারে, তাকে কেউ আটকায় রাখতে পারবে না। সে খুব ভালোভাবে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে কথা বলতে পারবে। ভার্বটা কি? ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ইজ আ ওয়ার্ড,
অ্যান্ড ইউ অল নো দ্যাট ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। একটা সেন্টেন্স বা বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। সাবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, শুধু ভার্ব দিয়ে একটা বাক্য হতে পারে, কিন্তু ভার্ব না থাকলে কখনো ইংলিশ বাক্য হয় না। ভার্ব কোথায় বসে বলছি? সাবজেক্টের পরে। করা, যাওয়া, খাওয়া, অ্যাক্টিভিটিস, কাজ, এইটাই হচ্ছে ভার্ব। যেমন আই ইট, আমি খাই, এটা আমার একটা ভার্ব। আমি যদি বলি উই প্লে, আমরা খেলি, এটা একটা ভার্ব। আমি যদি বলি ইউ ডু, তুমি করো, এটা একটা ভার্ব। আমি যদি বলি হি ড্রাইভস, সে চালায়, ড্রাইভ মানে চালানো, এটা একটা ভার্ব। আমি যদি বলি শি গো, শি ড্র, সে আঁকে, এটা একটা ভার্ব। আমি যদি বলি দে গো, তারা যায়, এটা একটা ভার্ব। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে, এটা একটা ভার্ব। এরকম ভাবে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। আর একটা বিষয় মনে রাখবেন, এই সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসানো যায়, এক্সটেনশনের যে পার্টটা, বাকি যে অংশটা, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। ফর এক্সাম্পল, আমি খাই, আমি কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। সো আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি বলি উই প্লে, আমরা খেলি, মানুষ খেলে কি? উই প্লে ফুটবল। একটু ওয়েট করেন, এখানে অনেক কিছু আছে, আমি বুঝাই দিব সবকিছু ইন ডিটেলসে, জাস্ট একটু ধৈর্য ধরেন। আমরা ফুটবল খেলি, আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, যা খেলেন আপনি বসাবেন ইউ ডু, তুমি করো। মানুষ করে কি? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভস, সে চালায়। এখন মানুষ চালায় কি? এখন আমি যদি বলি যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়। কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। এইভাবে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম এবং এক্সটেনশন বসিয়ে বাক্যগুলো আমি কমপ্লিট করলাম। এখন দেখেন, আমি এই যে এখানে লিখলাম যে এক্সটেনশনের এই জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস বসে। অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস বসে। সো এই জিনিসটা কি, এইটা আগে আপনাদেরকে একটু চিনতে হবে, এইটা আগে আপনাদেরকে একটু জানতে হবে যে অবজেক্টটা কি, কমপ্লিমেন্টটা কি এবং অ্যাডভার্বিয়ালসটা কি। কিভাবে আপনারা জানবেন? দেখেন, এটা কতটা গুরুত্বপূর্ণ আমি এখন আপনাদেরকে বলি। যারা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, যারা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, যারা ছোট ছোট ইংলিশ লিখে বা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারেন না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, এই অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে সঠিক কনসেপ্টটা তাদের রাখা প্রয়োজন বলে আমি মনে করি। এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার একটা চমৎকার স্ট্র্যাটেজি বা টেকনিক বলা যেতে পারে। এর থেকে ভালো স্ট্র্যাটেজি বা কৌশল হতে পারে না রাইটিং ডেভেলপ করার। কিভাবে সেটা? প্রত্যেকে একটু ধৈর্য ধরবেন, জাস্ট ফর 5 মিনিটস, জাস্ট 5টা মিনিট আমাকে সময় দেন, আমি বুঝিয়ে বলি। অবজেক্ট কাকে বলে জানেন? কোন বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, হোয়াট অ্যান্ড হুম, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কোন বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, অবজেক্ট দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কমপ্লিমেন্ট কাকে বলে জানেন? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। এমন কোন বাক্য যার সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। তো সেটা নিয়ে পরে কথা বলছি, আগে আমরা অবজেক্টটা একটু দেখি। যেমন দেখেন, আই ইট, আমি খাই, কি খাই? ভাত খাই, তাহলে এটা একটা অবজেক্ট। কি খেলি? আমরা ফুটবল খেলি। কি করো? তুমি কাজ করো। সে কি চালায়? গাড়ি চালায়। এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই আমার অবজেক্ট। বাট এই বাক্যটাকে আপনি প্রশ্ন করেন তো, দে গো, তারা যায়। এবার এইটাকে বলেন তো যে কি যায় বা কাকে যায়, এটা কি টু স্কুল হবে? মিলানো যায়? আমি যদি বলি কোথায় যায়, তাহলে স্কুলে যায়, বাট কি যায়, কাকে যায় বললে হবে না। তাহলে এই যে টু স্কুল, এটা কিন্তু আমার কোনো অবজেক্ট না। এর আগে যেগুলো আছে এগুলো অবজেক্ট, এর পরেরটা অবজেক্ট, বাট টু স্কুলটা কোনো অবজেক্ট না। তাহলে এটা কি? এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ কি বা কাকে দিয়ে সব উত্তর পাওয়া যায় না। কোন বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, এন্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়।
কেমন জানেন? এই যে আই ইট রাইস, আমরা সারা জীবন এইরকম একটা কমন বাক্য শিখি, তাই না, ইংরেজি শিখতে গেলে। এবং প্র্যাকটিসও যদি আপনি করেন, এইভাবে করেন, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। কিন্তু এই বাক্যটাকে অনেক বড় করা যায়, অনেক লং করা যায়, এই বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। কিভাবে জানেন? এই দেখেন, এই এইচ ওয়ার্ড গুলো দ্বারা আপনি ভার্বকে প্রশ্ন করেন। আমি যে ভাত খাই, আমি কিভাবে ভাত খাই, আপনি কিভাবে ভাত খান, হাউ ডু ইউ ইট রাইস, আপনার খাওয়ার টাইম, আপনার খাওয়ার ধরনটা কেমন। আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। ওয়ার ডু ইউ ইট রাইস, আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই। আমার এই বাক্যটা আরো একটু বড় হলো। আমি যে আমার রুমে বসে স্লোলি ভাত খাই, আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস, আমি দিনে 3 বার ভাত খাই। আমি বললাম যে আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 টাইমস আ ডে, আমি একটা দিনে 3 বার ভাত খাই। আমার বাক্যটা আরো একটু বড় হলো। আপনি যে দিনে 3 বার ভাত খান আপনার রুমে বসে, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, ভাত খাওয়ার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি। এখন আমি বললাম যে আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই, তাহলে কি বলতে পারি? গেট মানে পাওয়া, টু গেট মানে পেতে, টু প্লাস বিয়ন্ড, এটাকে ইনফিনিটিভ বলে। অথবা আপনি বলতে পারেন ফর গেটিং, ফর প্লাস ভার্বের সাথে এনজি, ফর গেটিং এনার্জি ইন মাই বডি। টোটাল বাক্যটা আমি কি লিখলাম? যে আই ইট রাইস ভেরি স্লোলি in my room 3 times a day to get energy or for getting energy in my body. আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। সেইখান থেকে এই যে বডি পর্যন্ত আনলাম, একটা বাক্যের ভিতর অনেক ইনফরমেশন আমি নিয়ে আসলাম। কিভাবে? বাক্যকে, বাক্যের ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স না, এটা কিন্তু কোনো কম্পাউন্ড সেন্টেন্স না, এখানে আলাদা দুটো ক্লজ ব্যবহার হয়েছে তেমনও না। জাস্ট একটা সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট একটাই ভার্ব, কিন্তু কত বড় একটা বাক্য তৈরি হলো। কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। আই এটা সাবজেক্ট, ইট এটা ভার্ব, রাইস এটা অবজেক্ট। এবার এই যে ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ইন মাই রুম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আপনি প্যারাগ্রাফ লেখেন, এসে লেখেন, কম্পোজিশন লেখেন, একটা ব্লগ লেখেন, যে কোনো রাইটিং টাস্ক আপনি খুব ভালোভাবে কাভার করতে পারবেন যদি এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার আপনি ভালো জানেন। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি সারা জীবন এইটুকু সেন্টেন্স বলতে অভ্যস্ত, শিখতে অভ্যস্ত, বাট এইখান থেকে এটাকে বড় করা যায় কিভাবে? হাউ ডু ইউ প্লে ফুটবল, আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই আহ ভদ্রতার সহিত ফুটবল খেলি। খেলার মাঠে আমরা মারামারি করি না, আমরা ফাউল করি না। হ্যাঁ, এরকম ভাবে আমি বললাম উই প্লে ফুটবল ভেরি পলাইটলি। এবার আপনি যে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন, আপনার প্রথমত আপনাকে ম্যানারটা বসাতে হবে, যে আপনি কিভাবে খেলেন, খেলার সময় আপনার বিহেভিয়ারটা কেমন, আপনার আচরণটা কেমন, বিহেভিয়ার বা আচরণটা কেমন, এটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে? এরপর আপনাকে কি বসাতে হবে? যে কোথায় ফুটবল খেলেন, ওয়ার ডু ইউ প্লে ফুটবল। সো আমি বললাম উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, কখন ফুটবল খেলেন? ইন দ্য আফটারনুন, আমরা বিকাল বেলা ফুটবল খেলি। জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভার্বকে কোশ্চেন করতে হবে, আর কিছুই না। ইন দ্য আফটারনুন, আপনি যে বিকাল বেলা মাঠে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন, ওয়াই ডু ইউ প্লে ফুটবল, ফুটবল খেলার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি। আমি শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি, বা শরীরটাকে ফিট রাখার জন্য ফুটবল খেলি। তাই আমি বলতে পারি যে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল, শারীরিক ব্যায়াম করতে বা ব্যায়াম করার জন্য ফুটবল খেলি। সো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে আপনারা লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর ব্যবহারের মাধ্যমে। এই ভেরি পলাইটলি, অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই কেন আমরা খেলি। সো
এই যে ভিতর থেকে যে প্রেপোজিশন গুলো অন, ইন, টু, এগুলো আমি আলাদাভাবে দেখাবো এই ফ্রি ক্লাসের ভিতরে। আমার 7th ফ্রি লাইভ ক্লাসে প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহারের উপর আলাদা ক্লাস আছে। দেখেন, আমি যাদেরকে এই ল্যাঙ্গুয়েজটা শেখাই অরিজিন থেকে শেখানোর চেষ্টা করি। আমি এমন ভাবে শেখাই যাতে করে আপনি নিজেই ইংলিশে মাস্টার হতে পারেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারেন। আমার কাছে কোর্স করে মাদারীপুর একজন কোচিং সেন্টার দিয়েছে, মইনুল নাম। আহ, আপনারা যারা মাদারীপুর থাকেন যাবেন মাদারীপুর সদরে। সে তার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল। তারপর বল, স্যার আপনার এই অনলাইন ব্যাচে ক্লাস করে আপনার মেথড ফলো করে আমার সেকেন্ড ব্যাচে প্রায় 67 জন স্টুডেন্ট হয়েছে একটা ব্যাচে। তো এটা কিভাবে হয়? কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক ফলো করার মাধ্যমে। আমার লেখা একটা বই আছে, এই যে এই বইটা সে অনেকগুলো কপি অর্ডার করছে, করে তার স্টুডেন্টদেরকে সে পড়ায়। সো আপনি কেন পারবেন না একটা ভাষা? আমরা পারি না কেন? আমরা সঠিক গাইডলাইন ফলো করি না, আমরা অরিজিন জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করি না। আমরা শুধু রুলস পড়ি, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে এই ইংলিশ বলতে হয়। ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি দ্রুত সময়ের ভিতরে এক্সপার্ট হতে পারবেন। এগুলো কোনো কাজে লাগে না। আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, আপনাকে নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে শিখতে হবে, যে কোনো কথা ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। সো দ্যাট ইজ দ্য থিংস, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। সো এই যে একটা পার্ট আমি আপনাদেরকে দেখালাম, এটা কিসের পার্ট? এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে রাইটিং এর পার্ট। একটা সেন্টেন্স কিভাবে লং হয়, কিভাবে বড় হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন কিভাবে আসে। তাহলে একটা বাক্য তৈরি করতে গেলে আমার ফার্স্টে লাগে কি? সাবজেক্ট। সাবজেক্টকে একটা কথা বলা হবে, একটা কাজ করা হবে, তো হয় আমি বলবো, না হলে আপনি, না হলে সে, না হলে তারা। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই হবে। সাবজেক্টের পরেই আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব বসাবো। এটা মনে রাখতে হবে। ভার্ব কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, এইগুলোই হচ্ছে আর কি ভার্ব, আমার কাজটা, আমার অ্যাক্টিভিটিসটা। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি যে অংশটা অবজেক্ট, এটা অটোমেটিক্যালি চলে আসে সিচুয়েশন অনুযায়ী। সেইটাকে যদি আপনি আরো বড় করতে চান, আরো লং করতে চান, আপনার বাক্যের ভিতর যদি এক্সট্রা ইনফরমেশন দিতে চান, তাহলে ওই ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হয়। হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই। বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই, আরো একটা ওয়ার্ড আছে হাউ অফেন, কতবার। এই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়, এবং এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এবং এই মেথডটা ট্রান্সলেশনেও কাজে লাগানো যায়। বাংলা টু ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশন, কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে গেলেও এই মেথডটা কাজে লাগানো যায়। এইটা নিয়ে আরো ডিটেলসে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে আর এটা নিয়ে কথা বলবো না, কারণ আমাকে আরো অনেক দূর যেতে হবে এখন। ওকে, তাহলে আমি এই পর্যন্ত যতটুকু বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কোনো কিছু শিখতে পারছেন? কনসেপ্ট পাচ্ছেন যতটুকু আমি বললাম? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আরেকটু থাকেন, আরো অনেকগুলো বিষয় বাকি আছে। আমি আগে দেখাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তাহলে এটা হচ্ছে পার্ট। আরেকটা দেখাই, হ্যাঁ, এটা একটু দেখেন। দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এখন আপনি এটাকে বড় করবেন, আপনি কিভাবে বড় করবেন? সে কি চালায়? গাড়ি চালায়। এবার এই গাড়িটা কিভাবে চালায়? হাউ ডাজ হি ড্রাইভ এ কার। ভার্বকে প্রশ্ন করতে হবে। এখন আমি যদি বলি হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, গাড়ি চালানোর সময় তার বিহেভিয়ারটা কেমন থাকে, তার আচরণটা কেমন থাকে, ম্যানারটা কেমন থাকে, ভেরি কেয়ারফুলি। সো সে যে গাড়ি চালায়, ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়? আমি বললাম যে সে হাইওয়েতে গাড়ি চালায়, যে অন দা হাইওয়ে। হ্যাঁ, হ্যাঁ, বা বিজি রোডে গাড়ি চালায়, একটা কিছু আপনি বলেন। প্লেস কে আমি মেনশন করলাম। সে যে গাড়ি চালায়, কখন গাড়ি চালায়? আমি বললাম সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, যে ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সে যে হাইওয়েতে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? গাড়ি চালানোর পিছনে তার কারণটা কি, রিজনটা কি? সে টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়। এখানে সে টু আর্ন মানি, টু, টু এর পর ভি ওয়ান বসে। টু আর্ন মানে উপার্জন করা, টু আর্ন মানে উপার্জন করতে। হ্যাঁ, অথবা ফর প্লাস টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি আপনি ভার্ব বসান, তার সাথে আইএনজি হয়। ফর আর্নিং মানি। ওকে, সো এইভাবে আপনি সেন্টেন্সকে বড় করতে পারেন। হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি অন দ্য হাইওয়ে ইন দ্য ইভিনিং ফর আর্নিং মানি। সো যে কোনো শর্ট সেন্টেন্সকে এইভাবে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে বড় করা যায়। তো ভেরি কেয়ারফুলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য হাইওয়েটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিংটা কি? অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন অর ফর আর্নিং মানি, এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন।
সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আমি আবারও বলছি, এগুলোকেই প্র্যাকটিক্যালি প্যারাগ্রাফ কম্পোজিশন রাইটিং এ অ্যাপ্লাই করা যায়। সো সেটা আমি দেখাবো। এই গেল একটা পার্ট, আমি যেটা দেখালাম এই পর্যন্ত, যে সেন্টেন্স কিভাবে বড় হয়, সেন্টেন্স কিভাবে অর্গানাইজ হয়, সেন্টেন্স কিভাবে লং হয়। আর এই যে স্ট্রাকচার কথা বললাম আমি, যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন বসে, এরপর ভার্ব বসে, এরপর অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস। তাহলে অবজেক্ট জিনিসটা কি এবং অ্যাডভার্বিয়ালসটা কি, এটা তো আপনারা বুঝতে পারছেন। কমপ্লিমেন্টটা কি এটা একটু এবার বলি। কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। COMPLI একটা কমপ্লিমেন্ট আছে, যার অর্থ অভিনন্দন জানানো, কংগ্রাচুলেট করা। আর COMPLE এই কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে পরিপূরক। এমন কোন বাক্য যার সাবজেক্ট এবং এক্সটেনশন একই হয়, যেমন আমি যদি বলি হি ইজ আ ফার্মার, এই বাক্যে যে লোকটা হি সেই ফার্মার, যে ফার্মার সেই হি। আমি যদি বলি দে আর হ্যাপি, এখানে যারা দে তারাই হ্যাপি, যারা হ্যাপি তারাই দে। অর্থাৎ কোনো বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হলে তাকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। আই এম আ টিচার, যে আই সেই টিচার, যে টিচার সেই আই। কিন্তু এখানে যে দে তারাই কি স্কুল, যে রহিম সেই কি ইংলিশ না। তার মানে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় হচ্ছে, কোনো বাক্যে যদি বি ভার্ব গুলো, অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার মেইন ভার্ব হিসাবে বসে, সেটাই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। মোস্ট অফ দ্য টাইম সেটাই হয়। আর এগুলোকে তো আর এরকম প্রশ্ন করা যায় না, হি ইজ আ ফার্মার, সে কোথায় ফার্মার, কিভাবে ফার্মার, কখন ফার্মার, কেন ফার্মার, এরকম কিছু বলা যায়? ইসকে আপনি কিভাবে প্রশ্ন করবেন? এগুলো কিন্তু এখানেই ফুল স্টপ। এই বাক্যগুলোকে আবার এরকম বড় করা যায় না। বড় করা যায় কোনগুলোকে? যেখানে এরকম প্রিন্সিপাল ভার্ব থাকে, ইট, প্লে, ডু, ড্রাইভ, গো। সো কাজ, অ্যাক্টিভিটিস বর্ণনা করা থাকে, অ্যাকশন ভার্ব থাকে, সেগুলোকে বড় করা যায়। বাট এইগুলো কিন্তু এখানেই ফুল স্টপ। তার মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে বি ভার্ব বলে। এই ভার্ব গুলো কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসলে সেটাই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। সহজ কথায় কমপ্লিমেন্ট হচ্ছে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকে। এছাড়াও কিছু লিঙ্কিং ভার্ব আছে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন মনে করেন, আমি যদি একটা সেন্টেন্স বলি, হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল। এখানেও কিন্তু যে হি সেই ইউটিউবার, তার মানে এটাও কমপ্লিমেন্ট। মানে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকলে সেটাকে কমপ্লিমেন্ট বলে। এই বিকেম কে যদি আপনি রিপ্লেস করে এখানে ওয়াজ বলেন, যে হি ওয়াজ এ ইউটিউবার, বাক্যে কিন্তু খুব বেশি পার্থক্য তৈরি হচ্ছে না অর্থের, হচ্ছে। সো এমন কিছু ভার্ব, এই যে সিম, বিকাম, লাইক, অ্যাপেয়ার, এই ধরনের কিছু ভার্ব আছে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যাই হোক, এটা এতটুকু আপনারা মনে রাখেন, পরবর্তীতে আমি ডিটেলসে বলবো। সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হলে সেটাই হচ্ছে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। এটা গেল একটা পার্ট। তাহলে এই যে পার্টটা আমি দেখালাম, বা যতটুকু আমি এতক্ষণ আপনাদেরকে বললাম, আলোচনা করলাম, এটা কি? এটা ছিল সেন্টেন্স কিভাবে বড় হয়, একটা সেন্টেন্সের পার্টিকুলার স্ট্রাকচার কি, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্য অর্গানাইজ করতে হবে। ওকে, সো এটা গেল একটা পার্ট। এবার পরবর্তী পার্ট নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আপনারা যারা ইংলিশে কথা বলতে চান, যারা কথা বলতে পারেন না, আসলে স্পোকেন ইংলিশটা কি, কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না, কথা বলতে গেলে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা কোথায় ফেস করি, এটা আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। আপনি যদি আপনার রোগটা না ধরতে পারেন, হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল ডিজিজ, ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস থিংস, তাহলে আপনি কিভাবে এটাকে ডেভেলপ করবেন, কিভাবে আপনি সেটা থেকে সেরে উঠবেন? আপনাকে আগে জানতে হবে যে কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশে আমরা যারা দুর্বল, আমরা যারা কথা বলতে পারি না, না পারার প্রধান কারণটা কি, ঠিক কোন জায়গাটাতে বাধাটা আসে, এটা কি আপনারা জানেন? এটা আগে জানতে হবে। দেখেন, এইখানে যে বাক্যগুলো আমি লিখছি, এই বাক্যগুলো কি আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এই বাক্যগুলো আমি যদি আপনাদেরকে বলি, যারা টেন্স জানেন, টেন্স সম্পর্কে যাদের কনসেপ্ট আছে, আমি যদি বলি যে বলেন তো এগুলো কোন টেন্সে লেখা, আপনারা কি বলবেন? এক কথায় আপনি বলবেন যে এগুলো সবই প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ডেফিনেশনটা কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, এরকম বোঝালে এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। দেখেন, বোঝার চেষ্টা করেন।
এই বাক্যগুলোর অর্থটা তাহলে কেমন? অর্থটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়, কেউ কোন একটা কাজ অ্যাজ ইউজুয়াল করে। কিন্তু একটা বিষয় মনে রাখেন, আপনি যখন ইংলিশে কথা বলবেন, আপনি যখন ইংলিশে কনভারসেশন করবেন, আপনি যখন ইংলিশে কারোর সাথে স্পিকিং করবেন, তখন আপনাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে, সময়ের পরিবর্তন করতে হয়। একটা স্টেবল টাইমে কথাকে রেখে কখনো এগোনো যায় না। স্পোকেন ইংলিশটা কি আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এর আগেও আমি বুঝিয়েছি। তো মনোযোগ দিয়ে একটু শোনেন। মনে করেন এ এবং বি দুইজন ব্যক্তি, এরা হাজবেন্ড ওয়াইফ। মনে করেন দুজনের ভিতর একটা কনভারসেশন হচ্ছে, ঠিক আছে? কনভারসেশনটা কি? মনে করেন এ সন্ধ্যাবেলায় বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? বলেন তো কি বললাম? এ বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? তাহলে এই বাক্যটা ইংলিশে এরকম হবে, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, কে বলছে? এ বলছে বি কে। বি বলছে, আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এরপর বি উল্টে আবার একে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন ভাত খাবে, বা তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ, বা তুমি কি এখন ভাত খাইতেছো। জাস্ট বি আবার উল্টে একে বলছে, এ বাসায় আসছে, তো বি বলছে যে আর ইউ ইটিং রাইস নাও। হ্যাঁ, এর মানে হচ্ছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো বা খাইতেছো। বোঝার চেষ্টা করেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অলওয়েজ প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয়, প্র্যাকটিক্যালি বুঝতে হয়। আমার একটা ক্লাস আপনারা করে যান লাস্ট পর্যন্ত, আজকে তো নতুন দেখছেন, একটা ক্লাস করে যান, আপনার মনে থাকবে, এতটুকু বলতে পারি। সো এরপর এ বলছে যে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। বি বলছে যে তুমি কি এখন খাইতেছো, আমি তো খাইনি। তো এ বলছে যে আই এট রাইস ইন দা মর্নিং, আমি এখন আর ভাত খাবো না। আই উইল নট ইট রাইস নাও। দেখেন, এতটুকুই থাক। এই যে এ এবং বি দুইজনের ভিতর একটা কনভারসেশন আমি তৈরি করলাম, এবং এই কনভারসেশনে আপনারা যদি একটু ফোকাস করেন, প্রতিটা বাক্যে একটা কমন ভার্ব আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। এবং প্রতিটা বাক্যেই কিন্তু আমি এই খাওয়া কথাটা বলেছি। বলছি কি যে তুমি কি খেয়েছো? বলছে না আমি খাইনি, তুমি কি এখন খাইতেছো? বলছে আমি সকালে খেয়েছিলাম, এখন আমি খাবো না। তাহলে ইট মানে কি? খাওয়া। এই খাওয়া কথাটা প্রতিটা বাক্যে ব্যবহার করছি, ভালোভাবে বোঝেন। স্পোকেন ইংলিশটা কি, ইংলিশে আমরা কেন কথা বলতে পারি না? আমি যে খাওয়া কথাটাকে ব্যবহার করলাম, কিন্তু আমি যখন ইংলিশে এগুলো বললাম, দেখেন, আমার কোথাও লিখতে হচ্ছে EATEN ইটেন, কোথাও লিখতে হচ্ছে EATING ইটিং, কোথাও লিখতে হচ্ছে ATE 8, আবার কোথাও লিখতে হচ্ছে এই যে উইল নট ইট বা উইল ইট, যাই বলি না কেন। অর্থাৎ আমরা জানি ইট মানে খাওয়া। আপনি কি জানেন? গো মানে যাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া, কাম মানে আসা, ইট মানে খাওয়া, এটাই তো জানেন। কিন্তু সেই খাওয়া কথাটা আমি বাক্যে ব্যবহার করছি, কিন্তু কোথাও আমি ইট লিখছি না, আমি লিখছি ইটেন ইটিং 8 উইল নট ইট। তাহলে ইটটাকে আমি কখন ইটেন লিখবো, কখন ইটিং লিখবো, কখন এইট লিখবো, কখন উইল উইল ইট লিখবো, এইটা আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। মানেটা কি জানেন? মানেটা হচ্ছে, ইংলিশে যখন আপনি কারোর সাথে কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, কারোর সাথে স্পিকিং করবেন, বা যে কোনো টপিকের উপর আপনি কথা বলবেন, আপনি কখনোই একটা সার্টেইন টাইমের উপর ডিপেন্ড করে কথা চালিয়ে যেতে পারবেন না। আপনাকে বিভিন্ন সিচুয়েশনে কথা বলতে হবে। বিভিন্ন সিচুয়েশন মানে বিভিন্ন টাইমে কথা বলতে হবে। এই যে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জ করতে হয়, ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি আমরা করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আর কিছুই না, স্পোকেন ইংলিশ মানে এইটাই, নাথিং এলস, কিছুই নেই আর। অর্থাৎ আমরা জানি যে ইংরেজি শেখার জন্য টেন্স শিখতে হয়। টেন্স একটা কম্পালসারি টপিক। টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের কয়টা ভাগ আছে? 4টা। 4টা ক্লাসিফিকেশন না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি জানেন? 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ, আর কিছুই না। অর্থাৎ আপনি যখন
কারোর সাথে কনভারসেশন করবেন, আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনি যে টাইমে কথাটা বলছেন, যে টেন্সে কথাটা বলছেন, সেই টাইম বা টেন্স অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ইউজ করতে পারছেন কিনা, ভার্বের সঠিক ফর্মটাকে ব্যবহার করতে পারছেন কিনা। বিশ্বাস করেন, জাস্ট এইটা আমরা পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না, আর কিছুই না। স্পোকেন ইংলিশ মানে এইটা, আমি যে টাইমে আমার কথাটাকে ডেলিভার দিচ্ছি, যে টাইমে আমি কথা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটা আমি ইউজ করতে পারছি না, এর বাইরে আর কিছুই না। এইটার জন্য কি করতে হয় জানেন? টেন্স আগে না, ডোন্ট লার্ন টেন্স ফার্স্টলি, try to learn conjugation of verb or forms of verb, which is most effective and important part of English language. আপনাকে সবার আগে জানতে হবে ভার্বের ফর্ম বা কনজুগেশন অফ কনজুগেশন অফ ভার্ব, এটা সম্পর্কে আপনার সবার আগে কনসেপ্ট রাখতে হবে। একটা ভার্ব টোটাল 5টা ফর্ম হয়। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বাট টোটাল ফর্ম হয় 5টা। এই যে V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 এটাকে বলে থার্ড পারসন ফর্ম। এই যে ইট, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ATE, এইট, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং, থার্ড পারসন হচ্ছে ইটস। প্রত্যেকটা ভার্বের এই ফর্ম আছে। টেন্স মূলত এই ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার কালের বা সময় পরিবর্তন হয়। তো আপনি কয়টা ভার্বের ফর্ম জানেন? 25টা, 50টা, 100টা, শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এই জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। মনে করেন আমি এই ব্লেজারটা পরেছি, এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? দেখেন, আমি ইংরেজি আই, ব্লেজার ইংরেজি ব্লেজার। এখন পড়েছি কথাটা বলার জন্য আমার লাগবে ভার্ব, তাহলে এই পড়া কথাটার ইংরেজি কি, এটা কি আপনি জানেন? এই ভার্ব রিলেটেড ওয়ার্ড আপনাকে জানতে হবে। হয়তো আপনি জানলেন যে পড়া ইংরেজি হচ্ছে ওয়ার, ওয়ার মানে পড়া, WEAR। এখন আমি বললাম যে আমি এইমাত্র এই ব্লেজারটা পড়েছি, তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি হয়তো টেন্স জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এই যে ওয়ার মানে পড়া, এই ভার্বটার V3 কি, এটা কি আপনি জানেন? এটা যদি আপনি না জানেন, আপনার টেন্স জেনে কি কোনো লাভ হবে? এই কথাটাকে কি ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারবেন যে আমি এই ব্লেজারটা পড়েছি? টেন্স জেনে কোনো লাভ হবে না। আমি গতকাল এই ব্লেজারটা পড়েছিলাম, তাহলে ওয়ার ভার্বের V2টা কি, পাস্ট ফর্মটা কি, এটা কি আপনি জানেন? এটা যদি আপনি না জানেন, তাহলে তো পাস্ট টেন্স শিখে কোনো লাভ হবে না। আপনি হয়তো টেন্স শিখলেন, সাবজেক্ট প্লাস V2, ভার্বের পাস্ট ফর্ম তাকে পাস্ট টেন্স বলে, বাংলা ক্রিয়াপদ শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে, আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম থাকলে পাস্ট টেন্স বলে। কিন্তু পাস্ট টেন্সের স্ট্রাকচার আপনি জানেন, কিন্তু ভার্বটা কি, ভার্বের পাস্ট ফর্মটা কি, এটা যদি না জানেন, টেন্স শিখে কোনো লাভ হবে? হবে না। ভার্ব আগে জানতে হবে। মনে রাখবেন, যারা ভোকাবুলারিতে দুর্বল ইংলিশে, ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। একটা বাক্যের সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, এইগুলোই হয়। এবং আমি কি বললাম, সাবজেক্টের পর যদি ভার্বটাকে আপনি ব্যবহার করতে পারেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এক্সটেনশন আপনার অটোমেটিক্যালি সিচুয়েশন অনুযায়ী চলে আসে, আর সেটাকে কিভাবে বড় করতে হয় সেটা তো আমি বলে দিলাম। তাহলে আপনার জানতে হবে কি, ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি লাগে? ভার্ব রিলেটেড ভোকাবুলারি। আমার কাছে এইখানে 200টা ভার্ব আছে, যে ভার্বগুলো মোস্ট ইউজফুল, মোস্ট ইফেক্টিভ। অর্থাৎ এইখানে এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, ইরেগুলার বা স্ট্রং ভার্ব। সো এইখানে 200টা মোস্ট ইউজফুল ভার্ব আছে, যেগুলো আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশন বা স্পিকিং এ ব্যবহার করি। বাট ইংলিশে এই ভার্বগুলোর প্রপার মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। যারা আমার কাছে আসে, আমার কাছে যারা কোর্স করে, আমার যারা স্টুডেন্ট, আগে এই ভার্বের ফর্ম শেখায় এবং এটা প্র্যাকটিক্যাল ওয়েতে আমি শেখাই, তারপর ইংরেজি শেখানো শুরু করি। কারণ এইটা না জানলে কোনো টেন্স শিখে, অন্য কোনো কিছু শিখে কোনো লাভ হবে না। আপনি কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ভার্বের ফর্ম সম্পর্কে আপনার কনসেপ্ট থাকবে। যারা ছোট বাচ্চা, যদি সে ইংরেজি শিখতে চায়, এই ভার্বের ফর্ম দিয়ে ইংরেজি শেখানো শুরু করতে হয়, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারে। সো ভার্বের ফর্ম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল পার্ট, এটা আপনারা মনে রাখবেন।
আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি আবারও বলছি, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করছেন, কারোর সাথে কমিউনিকেশন করছেন, আপনি যে টাইমে কথা বলছেন সেই টাইম হয়তো আপনি বুঝতে পারছেন যে এই টাইম এই টেন্সের ভিতরে হবে, কিন্তু সেই টেন্স অনুযায়ী, সেই টাইম অনুযায়ী ভার্বটাকে আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না, ব্যবহার করতে পারি না। আসলে ইনস্ট্যান্টলি যখন আমি কমিউনিকেশন করছি, ভার্বের ফর্মটাকে আমি ইউজ করতে পারছি না বলেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ওয়ার এর পাস্ট ফর্ম ওর, পাস্ট পার্টিসিপল ওর্ন, WORN। আমি এই ব্লেজারটা পরেছি, আই হ্যাভ ওর্ন দিস ব্লেজার জাস্ট নাও। আমি গতকাল ব্লেজারটা পরেছিলাম, আই ওর দিস ব্লেজার জাস্ট নাও। এই যে ওর, ওর্ন, এইটা যদি আপনি না জানেন, আপনি কোনোদিনও কথা বলতে পারবেন? টেন্স শিখে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? স্পোকেন ইংলিশটা কি? আমি যে টাইমে একটা কথা বলবো সেই টাইম অনুযায়ী ভার্বটাকে আমরা ইউজ করতে পারি না। এই যে ভার্বের ফর্মের কথা বলছি, এটা আমি আপনাদের পাঠিয়ে দিব। যারা ফ্রি ক্লাস করছেন আপনারা প্রত্যেকেই পাবেন, আমি ফ্রিতেই পাঠিয়ে দিব, কোনো টাকা পয়সার কথা বলছি না, টাকা লাগবে না। আহ, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ক্লাস করছেন ওই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। 200টা ভার্ব আছে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের, যদি এই 200টা ভার্ব আপনারা যারা মোটামুটি ইংলিশ প্র্যাকটিসের ভিতরে আছেন বা চর্চা করেন, হয়তো 50, 70, 80টা ভার্ব আপনারা জানা আছে। যেগুলো জানেন না সেগুলো একটা খাতায় লিখবেন, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল লিখে রাখবেন। প্র্যাকটিক্যালি কিভাবে বিভিন্ন টেন্স ইউজ করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই যে ভার্বের ফর্মগুলো, এগুলো প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালি কিভাবে স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা পারবেন যদি আপনারা আমার সাথে থাকেন বা এই ক্লাসগুলো করেন। এটা কঠিন কোনো কিছু না, আমি আপনাদেরকে দিব। তো আমি কি বললাম তাহলে? স্পোকেন ইংলিশটা কি? দেখেন, টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে। আমি বলছি যে তুমি কি রাতে ভাত খেয়েছো, এই যে আমি জানি যে ইট মানে খাওয়া, কিন্তু আমি যখন বলছি খেয়েছো, আমাকে বসাতে হচ্ছে হ্যাভ ইউ ইটেন। আমি বলছি যে না আমি খাইনি, তুমি কি এখন খাইতেছো? এই যে খাওয়া কথাটাকে যখন বলতেছি খাইতেছো, এর জন্য আমাকে বসাতে হচ্ছে ইটিং। আমি বলছি যে না আমি সকালে খেয়েছিলাম, এই যে খাওয়া কথাটাকে আমি যখনই বলছি খেয়েছিলাম, আমাকে বসাতে হচ্ছে এইট। কতজন জানেন যে ইটের পাস্ট ফর্ম এইট? এইটাও মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। বিশ্বাস করেন, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি। আমার রিলেটিভস একটা পাবলিক ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তার সিজিপিএ 3.79, তার সিজিপিএ ম্যানেজমেন্টের ফার্স্ট বয়। আমি তাকে বলেছিলাম সে ভাত খেয়েছিল, এই বাক্যটার ইংরেজি কি বলতো? সে বলতে পারেনি। সে কি বলছে জানেন? হি ইটেন রাইস, হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস। এবং আমি এটাও জানি যে আপনাদেরকে আমি বললে আপনারা অনেকে এইভাবে বলবেন। মানে ইট ভার্বের যে V2 আছে, একটা পাস্ট ফর্ম আছে AT8, এইটা সে জানে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। রাইট এর পাস্ট ফর্ম কি? এই ওয়ার এর পাস্ট ফর্ম কি? স্পিক এর পাস্ট ফর্ম কি? ব্রেক এর পাস্ট ফর্ম কি? এটা যদি আপনি না জানেন, ওই ডিড ওয়াজ দিয়ে পাস্ট টেন্স হয় না। পাস্ট টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সে সেটা জানতো না বলে সে কিন্তু কথা বলতে পারেনি। সে সে ভাত খেয়েছিল, একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, একটা পাবলিক ইউনিভার্সিটির, সে বলতে পারেনি। ইভেন আপনারা অনেকে এটা পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ইংরেজি শিখি টেন্স পড়ি। টেন্স না তো, টেন্স কিছু না, মূলত ভার্বের ফর্মের চেঞ্জই হচ্ছে টেন্স। আবারও বলছি, ভার্বের ফর্মের চেঞ্জ হচ্ছে টেন্স। টেন্স মানে টাইম বা সময়। আমি যখন বলছি আই ইট, আমি খাই। আমি যখন বলছি আই এট, আমি খেয়েছিলাম। আমি যখন বলছি আই উইল ইট, আমি খাবো। আমি যখন বলছি আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তাহলে পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্ম। এবার কি খাচ্ছি? রাইস, ভাত। আপনার যে টেন্সই হোক না কেন, সাবজেক্ট আই অবজেক্ট রাইস, সাবজেক্ট আই অবজেক্ট রাইস, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে, ভার্বের ফর্মে। এইটা যে বুঝতে পারে সে দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। এই হচ্ছে বিষয়, এটা আপনাকে আগে শিখতে হবে। আমি আপনাদেরকে এটা শেখাবো বা দেখাবো। এখন দেখেন, টেন্সের স্ট্রাকচার আছে টোটাল কয়টা? 12টা। অর্থাৎ আপনার যদি টেন্স জানা থাকে, একটা ভার্বকে, এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে আপনি সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 দিকে, 12 ভাবে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। কেমন সেটা একটু আপনাদেরকে বলি, সময় দিন। দেখেন, মনে করেন হি একটা সাবজেক্ট, এবার লিখলাম ড্রাইভ, সে চালায়। কি চালায়? আখা। সে একটা গাড়ি চালায়। এটা একটা কমপ্লিট সাব সেন্টেন্স, হ্যাঁ, হি ড্রাইভস এ কার। এবার আমি যদি এখন বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, তাহলে আমার ইংলিশ কি? আপনাকে আগে জানতে হবে যে ওই ড্রাইভ ভার্বের পাস্ট ফর্ম কি।
আপনি হয়তো টেন্স জানেন, আমি বললাম সে গাড়ি চালিয়েছিল, আপনি বুঝতে পারছেন বাংলা ক্রিয়াপদে ল থাকলে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই ভার্বের পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন আপনি কিভাবে কথা বলবেন? তাহলে আপনাকে আগে জানতে হবে যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। তাহলে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। DRIVING, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল। হি ড্রাইভস এ কার, ড্রোভ এ কার, উইল ড্রাইভ এ কার, ইজ ড্রাইভিং এ কার, ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার। উইল বি, DRIVING, ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার। দেখেন আমার অলরেডি 7টা টেন্স লেখা হয়ে গেছে। ড্রাইভ মানে চালানো। এই যে চালানো কথাটাকে আমি 7 ভাবে বর্ণনা করে ফেলছি। যদি আমার টেন্স জানা থাকে, এই চালানো কথাটাকে আমি 12 ভাবে বলতে পারবো। কয় ভাবে? 12 ভাবে। 7টা শেষ। এই হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হবে, হ্যাজ বিন প্লাস আইএনজি দিলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই 7টাই থাক। এখন আমি কি বলছি, যে এই ড্রাইভ কথাটাকে আমি 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 দিকে, 12টা সেন্সে, 12 ভাবে নিতে পারবো বা বলতে পারবো যদি আমার টেন্স জানা থাকে। তাহলে টেন্স মূলত কি? সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? যখন আমরা কারোর সাথে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, বিভিন্ন টাইম মেনটেন করে আমাকে কথা বলতে হয়। সেই টাইম অনুযায়ী ভার্বের যে সঠিক ফর্ম, আমি V2 বসাবো, V1 বসাবো, V3 বসাবো, এইটা আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে পারি না। এর জন্যই আমরা স্পিকিং এ দুর্বল। এই মিস্টেকটা আমাদের মূলত ওই জায়গাতে হয়, অন্য কোথাও না। এইটাই স্পোকেন ইংলিশ। আপনি যার কাছে যান, যেখান থেকে ইংরেজি শেখেন, ওই ভার্ব শেখাবে সবসময়, আর কিছুই না। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন, খুব ভালোভাবে বোঝেন। টেন্সের স্ট্রাকচার আছে টোটাল 12টা। যদি টেন্স জানা থাকে, একটা কথাকে সর্বোচ্চ 12 ভাবে আপনি বলতে পারবেন। এই 12টা সেন্স আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনার মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স ডিটেলসে প্রকাশ করার জন্য টেন্স এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। টেন্স দিয়ে সব প্রকাশ করা যায় না, যায় না, যায় না। সর্বোচ্চ 12টা সেন্স। আমি যদি বলি সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাইতো, তাকে এই গাড়িটা চালাতে হবে, তার আজ গাড়ি চালানোর কথা ছিল, এগুলো আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। টেন্স দিয়ে সব টাইম সব এক্সপ্রেশন প্রকাশ করা যায় না। এর জন্য মডেল শিখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো, মনে রাখবেন 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, গোয়িং টু। এইগুলো জানা থাকলে কি হবে, একটা পার্টিকুলার ভার্বকে 18 ভাবে, 18টা দিকে, 18টা টাইমে, 18টা ওয়েতে নিতে পারবেন বা বলতে পারবেন। যদি আপনি এটা পারতে সক্ষম হন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। মডাল ভার্ব সাধারণত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, সাজেশন, পারমিশন, রিকোয়েস্ট, এগুলো প্রকাশ করে, যেগুলো টেন্স দ্বারা বলা সম্ভব নয়। টেন্স দিয়ে কি হয়, একটা ভার্বকে সর্বোচ্চ 12টা সেন্স বা 12টা টাইমে নেওয়া যায়। আমার দরকার কি, আমি যখন ইংলিশে কথা বলবো, বিভিন্ন টাইমে আমি কথাকে ট্রান্সফার করতে পারছি কিনা, সেই টাইম অনুযায়ী ভার্বকে চেঞ্জ করতে হয়। সো টেন্স দিয়ে সব প্রকাশ করা যায় না, বিদায় মডাল শিখতে হয়। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, সে তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। আহ, এখানে আমি যদি বলি হি মাস্ট ড্রাইভ এ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হ্যাঁ, হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। দেখছেন কি, সাবজেক্ট কি দেখছেন, হি, অবজেক্ট কি, এ কার, আর ভার্ব কি, এসব হচ্ছে ভার্ব। তার মানে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়, ভার্বের ফর্মে। তার মানে কি জানেন, 12টা টেন্স প্লাস 18টা মডেল সেমি মডেল, টোটাল স্ট্রাকচার দ্বারাই 30টা।
মানে আপনার যদি টেন্স এবং মডেল সেমি মডেল জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে, যে কোনো ভার্বকে 30 ভাবে, 30টা দিকে, 30টা টাইমে, 30টা সেন্সে আপনি কনভার্ট করতে পারবেন। আর এইটা যদি কেউ পারতে সক্ষম হয়, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এইটা ল্যাঙ্গুয়েজের কোর থিংস, একদম অরিজিনাল থিংস। এর বাইরে এই ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ভাবার কোনো কিছুই নেই, বিশ্বাস করেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যেখান থেকে ঘুরে আসেন না কেন, যদি এতটুকু আপনি শিখতে পারেন, 1 নাম্বার কাজ হচ্ছে ভার্বের ফর্ম শেখা, 2 নাম্বার কাজ হচ্ছে টেন্সের 12টা সেন্স সম্পর্কে কনসেপ্ট রাখা, টেন্স মানে হচ্ছে ওই সেই ভার্বের ফর্মের পরিবর্তন। 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স দিয়ে মনের সব কথা প্রকাশ করা যায় না, মনের সম্পূর্ণ কথাটাকে আরো ডিটেলসে প্রকাশ করতে, মনের সেন্সটাকে আরো ডিটেলস এক্সপ্রেস করতে মডেল শিখতে হয়। তো মডেলের ব্যবহার শেখা, মডেল এবং সেমি মডেল। তো টেন্স, মডেল, সেমি মডেল জানা থাকলে ভার্বটাকে আপনি 30 ভাবে ব্যবহার করতে পারবেন, একটা ভার্বকে 30টা টাইমে, 30 দিকে, 30টা সেন্সে নিতে পারবেন। এইটা যদি পারতে সক্ষম হন, যে টাইমেই কথা বলেন না কেন, যে টাইমেই একটা কথাকে আপনি ভাবেন না কেন বাংলাতে, সেটাকে আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে লিখতে পারবেন, ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। আমি কি আপনাদের বোঝাতে সক্ষম হলাম? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি এই জায়গাটা? কেউ কি বুঝতে পারছেন? বল। স্যার বুঝছেন কি স্যার? জি ভাই বুঝতে পারছি। কাইন্ডলি আরেকবার দেখেন, তাহলে আপনার মূলত কি করতে হবে? ভার্বের ফর্মের পরিবর্তন করতে হবে। এইবার দেখেন, এর সাথে আরেকটা বিষয় লাগবে, প্যাসিভ ভয়েসের ব্যবহার। প্যাসিভ ভয়েসটা মূলত কোথায় লাগে জানেন? প্যাসিভ ভয়েস লাগে হচ্ছে, আহ আমি আপনাদেরকে দেখাবো, এটার উপর আলাদা একটা ক্লাস আছে। মনে করেন আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি বলি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা ইংলিশে কি হবে? অনেকেই বলতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ অবজেক্ট আগে চলে আসে। বিষয়টা কি আমি পরে বলবো, এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। বিষয়টা হচ্ছে এই যে বলছি না, 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, 30টা স্ট্রাকচার আছে। এই 30টা স্ট্রাকচারের একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটাকে আর কি প্যাসিভ বলা হয়। তো সেটা আমি পরে দেখাবো, এটা নিয়ে টেনশনের কারণ নেই। এখন আমি একটু আপনাদেরকে বলি, এই যা যা আমি এতক্ষণ দেখালাম বা বললাম, এইটাকে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আপনারা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখেন। আমি কি বলছি? আমরা ইংলিশে দুর্বল কেন? স্পোকেন ইংলিশে দুর্বল কেন? কথা কেন বলতে পারি না? আমরা সময়ের পরিবর্তন করতে পারি না, টাইমকে ঘোরাতে পারি না। অর্থাৎ যে টাইমে একটা কথাকে আমি ডেলিভার করব, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জটা আমরা করতে পারি না, যেটা আমাদের করতে হবে। প্রথমে একটা বিষয় দেখালাম, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ধরে লম্বা করতে হয়, টেনে বড় করবেন, বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবেন। আরেকটা বিষয় কি বলছি, বাক্যকে কিভাবে ঘোরাতে হয়। স্পোকেন ইংলিশটা কি? সময়ের পরিবর্তন। আমি যে টাইমে কথা বলছি সেই টাইম অনুযায়ী ভার্বটাকে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারছি কিনা। তো চলুন আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি। দেখেন, এইখানে একটা টপিক আছে। টপিকটা হচ্ছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা যারা এখানে ক্লাস করছেন, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে ইংলিশে ডিসক্রাইব করেন তো, দেখি আপনি করতে পারেন কিনা। তো এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এটা একটু আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা প্রেজেন্টেশন গ্রিটিংস করতে হয়, শুরু করতে হয় বা কিভাবে দিতে হয়। আর এই যে ইয়েলো কালার দিয়ে ভার্ব গুলোকে হাইলাইট করা, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন, যারা স্পিকিং এ দুর্বল, যারা প্রেজেন্টেশন দিতে পারেন না, দেখেন, আগে টপিকের ব্যাকগ্রাউন্ড বুঝবেন। আমার টপিকটা কি, যে আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা কি, অর্থাৎ আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আমাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে, সেগুলো আমাকে ইংলিশে বর্ণনা করতে হবে। তার মানে আমার হ্যাবিচুয়াল ওয়ার্ক গুলো যদি আমি ডেসক্রাইব করি, আমাকে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে বলতে হবে। হ্যাঁ, এই টাইমটা আগে থেকে বুঝতে হয়, তাহলে দ্রুত কথা বলা যায়। তারপরেও আপনারা একটু দেখেন, আমি অনেকগুলোর সাথে কম্পেয়ার করে দেখাবো, তো একটু ধৈর্য ধরবেন, এখানে অনেক কিছু শেখার আছে। দেখেন কি বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর মানে আমি আপনাদের সামনে সাকিব বলছি, এই বিফোর এর পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ বলতে পারেন। আই এম রিয়েলি গ্লাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব।
এবার কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমি দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। প্রত্যেকটা বাক্যে দেখেন সাবজেক্টের পরে ভার্ব, হ্যাঁ, ভার্বটা বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, মানে এগুলো সবই প্রেজেন্ট সিম্পল টেন্স। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, এরকম বোঝাচ্ছে। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM। আমি 2টায় লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 hour। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM। আমি 10টায় আমার ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। সো একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, সেটা এখানে ডেসক্রাইব করা আছে। এইটার উপর ডিপেন্ড করে আপনার প্রতিদিনের কাজগুলো কি, আপনার হ্যাবিচুয়াল ওয়ার্ক গুলো কি, অ্যাক্টিভিটিস গুলো কি, আপনি কি ডেসক্রাইব করতে পারবেন? এটা আপনাকে করতে হবে। এটা একটা পয়েন্ট। এরপর দেখেন স্পোকেন ইংলিশটা কি, আসলে ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস কিভাবে করতে হয়। আমি যদি এখন আপনাদের একটা কোশ্চেন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন ক্লাস করছেন, এখন রাত 10টা 13 বাজে, আজকে সারাদিন আপনারা কি করলেন? হোয়াট ডিড ইউ ডু টুডে? হোয়াট ওয়াজ ইউর টুডেজ অ্যাক্টিভিটিস? ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি? আমার সামনে এটা ডিসক্রাইব করতে পারবেন? এখন আপনি বললেন যে স্যার, আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়লাম, এরপর একটু এক্সারসাইজ করলাম, ব্রেকফাস্ট করলাম, অফিসে গেলাম, আমার এক কলিগের সাথে দেখা করেছিলাম, বিকালে একটু আমার হাজবেন্ডকে নিয়ে, ওয়াইফকে নিয়ে শপিং এ গেলাম, সন্ধ্যায় আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপরে এই যে আপনার গ্রুপের নোটিশ দেখলাম এবং আপনার ক্লাসে জয়েন করলাম রাত 9টার দিকে। এখনো ডিনার করা হয়নি, আপনার ক্লাস শেষে রাতে ডিনার করবো। এই যে কথাগুলো আমি বাংলায় বললাম না, ইংলিশে কি বলতে পারবেন ভেবে দেখেন তো। এই যে আমি করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, খেয়েছিলাম, নিয়েছিলাম, আমি কিন্তু আপনাকে বলছি আজকে সারাদিন আপনি কি করলেন। অথবা আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, এটা আমার সামনে বলতে পারবেন? তখন আপনাকে কি করতে হবে জানেন? পরিবর্তনটা কোথায় আনতে হবে জানেন? সাবজেক্টেও না, অবজেক্টেও না। পরিবর্তনটা আনতে হয় হচ্ছে ভার্বে, টাইমের পরিবর্তন। টাইম মানে কি? টেন্স। টেন্স মানে কি? ভার্ব। যেমন দেখেন এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, বলছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। কিভাবে আপনি ডিসক্রাইব করবেন? দেখেন কি বলছে, এই বডি পার্ট থেকে দেখেন, বলছে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। বাংলা বুঝবেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। অলওয়েজ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বাংলার সাথে কম্পেয়ার করে শিখবেন প্রাইমারি লেভেলে। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 PM। আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। আমি পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour। 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM। আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। সো দ্যাট ওয়াজ মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর ইউর পেশেন্স হিয়ারিং। এই যে কথাগুলো আমি বললাম, গেটের পাস্ট ফ্রম গট, ওয়াশ এর পাস্ট ফ্রম ওয়াশড, ডু এর পাস্ট ফ্রম ডিড, টেক এর পাস্ট ফ্রম টুক, স্পেন্ড এর পাস্ট ফ্রম স্পেন্ড। অনেকে স্পেন্ডেড বলে ফেলে, মনে করে কি বেশিরভাগ ভার্বের পাস্ট ফ্রম ইডি হয়, বাট না। আপনাকে সঠিকভাবে মেইন ভার্বের পাস্ট ফর্ম জানতে হবে। কামের পাস্ট ফর্ম কেম, টেক এর পাস্ট ফর্ম টুক, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, এটা আপনাকে জানতে হবে। পাস্ট টেন্স মানে অনেকেই ডিড বা ওয়াজ ব্যবহার করে, বাট না। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। ডিড বা ওয়াজ বসতে পারে যদি সেটা মেইন ভার্ব হিসাবে বসে। এইগুলো যদি আপনি না জানেন, ভার্বের ফর্ম যদি আপনি না জানেন, আপনি কি অতীতের কথা ডিসক্রাইব করতে পারবেন? শুধু পাস্ট অ্যাক্টিভিটিস না, অতীতের যে কোনো ইনসিডেন্ট, যে কোনো মেমোরেবল ইভেন্ট কেউ যদি আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে বলে, আপনি কিন্তু পারবেন না, যদি ভার্বের ফর্ম আপনার না জানা থাকে।
তাহলে আমার পরিবর্তনটা কোথায়, অলওয়েজ ফোকাসটা কোথায় করতে হবে? যে কোনো সিচুয়েশনে, যে কোনো টপিকের উপর আপনি যখন ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, আগে টাইমটা বুঝবেন। কোশ্চেন দেখলে টাইম বোঝা যায়, টপিক দেখলে টাইম বোঝা যায়, ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন যে আমাকে কোন টেন্সটা এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে। এবার আমি যদি আবার আপনাকে সময়ের পরিবর্তন করে দেই, আমি যদি এখন বলি যে ভাই বা ম্যাডাম, এখন তো আপনারা আমার ক্লাস করছেন, আগামীকাল সারাদিন কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরো অ্যাক্টিভিটিস, আপনাদের আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? এটা কি ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন আমার সামনে? ভেবে দেখেন তো, কঠিন এটা? কঠিন না কিন্তু। আপনি বলছেন যে আমি আগামীকাল ভোরে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু এক্সারসাইজ করবো, এখানে যাব ওইখানে যাবো, এই কাজগুলো করবো, এটা ওটা। এই যে যাবো খাবো করবো, টাইমের পরিবর্তনটা আমি কিভাবে করব? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আর ভার্ব পরিবর্তন হলো অবজেক্ট বা এক্সটেনশন, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটা কি হয়, ফিউচার টেন্সে কথা কিভাবে বলতে হয়? প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট, বেস বা প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথা ফিউচারে চলে যায়। শ্যাল শুধু ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই বা উই হয় তাহলে শ্যাল ব্যবহার করা যায়, আদারওয়াইজ শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয়। তো শ্যালকে স্কিপ করে যদি সব জায়গায় উইলের ব্যবহার করেন তাহলে আর কনফিউশন থাকে না। এইখানেও দেখেন সাবজেক্টের পরে ওই ভার্বটাকে স্কাই কালার দিয়ে হাইলাইট করা আছে, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। তাহলে কম্পেয়ার করে করে প্র্যাকটিস করেন। আমি যদি বলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠবো। উঠবো। এই টাইমের পরিবর্তন যে করতে পারবে, যে শিখতে পারবে, তাকে কেউ আটকায় রাখতে পারবে না, সে খুব দ্রুত সময়ের ভিতরে ইংলিশ এক্সপার্ট হতে পারবে। দেন আই উইল ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় আমি অফিস থেকে বাসায় আসবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার এট 10 PM, আমি রাত 10টার দিকে ডিনার করব। আই উইল গো টু বেড ফর স্লিপিং এট 11 PM, দ্যাট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। এই দেন সব জায়গায় লিখছি, এটা বেসিক লেভেলের প্রেজেন্টেশন, এই জন্য এর পরিবর্তে আপনি আফটার দ্যাট, আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, ফর দ্যাট রিজন, বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করতে পারেন। সেটার উপর আলাদা ক্লাস আছে, এগুলো আমি পরে দেখাবো, অ্যাডভান্স প্রেজেন্টেশনে আছে। তো ওভারঅল যে কথাটা আমি বলছি, স্পোকেন ইংলিশটা কি, আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? টাইমের পরিবর্তনটা আমরা আমরা যদি করতে পারি, আমি যেভাবে কথা বলবো, যার সাথে কনভারসেশন করব, কমিউনিকেশন করব, বা যদি আমি নিজে একটা প্রেজেন্টেশন দিয়ে স্পিকিং করি, আমাকে টাইমের পরিবর্তনটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে ইংলিশে কথা বলা কঠিন কোনো কিছুই না। আমি কি আপনাদের এটা বোঝাতে পারলাম? আপনারা কি প্রত্যেকে বুঝতে পারছেন, জায়গাটা ধরতে পারছেন? Yes, হ্যাঁ, I understand because the funeral some days ago I can't understand it, but today I am very clear. So that's was very helpful. ওকে। দেখেন হৃদয় খান, এই যে আপনি বললেন যে সাম ডেজ এগো আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে আপনার আপনার এখানে ভুল কোথায় বলেন তো? এই যে আপনি কিন্তু সঠিক টাইমের ব্যবহার করতে পারেননি। আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতাম না। ক্যান্ট হবে না, কুডেন্ট হবে। তাহলে আমরা পারি না কেন? দেখছেন, এই যে আপনি যে কথাগুলো বললেন, আপনার কথার ভিতরেই কিন্তু সেটা আছে যে আপনি কেন পারছেন না। হ্যাঁ, কথা ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। আমি যখন ইনস্ট্যান্টলি কথা বলবো, কথা বলার ক্ষেত্রে আমি কোন টাইমে কথা বলছি, সেই টাইম অনুযায়ী সঠিকভাবে ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারছি কি না, এইটাই দেখেন। এই পেইড কোর্স আর ফ্রি ক্লাসের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাই, পেইড কোর্সে যারা থাকে তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। এই যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকগুলো একজনের একটা স্যাম্পল অ্যান্সার। এখানে আপনি আপনার মতো করে, আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনার অ্যাক্টিভিটিস থেকে 3টা টাইমের উপর 3টা প্রেজেন্টেশন তৈরি করবেন। এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে, এখানে প্রেজেন্টেশন নেওয়া সম্ভব হয় না। বাট পেইড কোর্সে কি হচ্ছে, সেখানে আমি পার্সোনালি প্রেজেন্টেশন নিতে পারছি, আপনার ভুল হলে সেটা আমি ধরে দিতে পারছি। এটা হচ্ছে মূল পার্থক্য। তো এইভাবে, আর ভার্বের ফর্ম আমি আবারও বলছি, সব থেকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই ভার্বের ফর্মের উপর আপনাকে ফোকাস করতে হবে, গুরুত্ব দিতে হবে। এটার PDF আমি পাঠিয়ে দিব।
আর এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে বা রেগুলারিটি মেনটেন করে আপনারা করতে পারবেন। আবারও বলছি, রেগুলারিটি মেনটেন করে করলে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর যে 7টি পয়েন্ট আমি বললাম, এই 7টি পয়েন্ট আপনারা লিখে রাখবেন। এই 7টি পয়েন্ট থেকে আমি যদি স্পেসিফিকলি বলি, আলাদাভাবে দেখাই, তাহলে 1 নম্বর বিষয় আসে জাস্ট স্পোকেনের জন্য। যদি বলি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কনজুগেশন অফ ভার্ব অর ফর্মস অফ ভার্ব, এটা আমাকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট আমি কি বলছি, টেন্স এর সঠিক ব্যবহার জানতে হবে, বা টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, এর জন্য আমাকে মডাল অ্যান্ড সেমি মডাল এর ব্যবহার জানতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আরেকটা আছে প্যাসিভ ভয়েস, তো সেটা তো আমি আজকে আলোচনা করিনি, এটা আমি পরবর্তীতে দেখাবো। বাট আমি কিন্তু আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে আসলে আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না, কেন স্পিকিং করতে পারি না, আমাদের দুর্বলতাটা কোথায়। ঠিক আছে, এই ফ্রি ক্লাসগুলো আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে নিয়ে থাকি। এখানে 26টার মতো ক্লাস আছে, এটা আপনারা করতে পারবেন। বাট পার্থক্যটা হচ্ছে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, একটা ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। আর অনেকেই আছেন যারা এর আগে ফ্রি ব্যাচে ক্লাস করেছেন, পেইড কোর্স করার সুযোগ পাননি বা টাকা পয়সার জন্য করতে পারেননি। আমার নতুন পেইড ব্যাচ যেটা, সেটা শুরু হবে হচ্ছে এই মাসের 11 তারিখ, আগামী শনিবার থেকে। যদি কেউ প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, তারা সেটা করতে পারবেন। পেইড কোর্সটা আমি একটু বলি, আপনারা চলে যায় না, যারা ফ্রি ক্লাস করছেন আপনারা থাকেন, দেখেন। আপনাদের কোর্স করতে হবে এটা না, আপনি এখান থেকে আইডিয়া নিয়েও নিজের মতো সেলফ ডেভেলপ করতে পারবেন। এতক্ষণ তো দেখালাম, শেখালাম ল্যাঙ্গুয়েজটা আসলে কি, কিভাবে শিখতে হবে। এবার দেখেন আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই, সেখানে কি থাকে, এইটাও আপনি আপনার মতো করে জেনারেট করে শিখতে পারবেন। পেইড কোর্সের কথা শুনলে অনেকে ভয় পায়, চলে যাবে, টাকা পয়সা চাবে, বাট না, আপনাকে দেখেন, জিনিসগুলো বুঝতে হবে আপনার। আমি তো ফ্রি ক্লাস নিচ্ছি, এখানে একটা বা দুইটা ডেমো ক্লাস না, এটা আপনি একটা কোর্সের মতো করেই করতে পারবেন। বাট আমি আমার স্টুডেন্টদের কিভাবে পড়াই, আর যারা কোর্সে আসবেন, অনেকেই আছেন এই মেসেজ দিচ্ছেন এখনো পর্যন্ত, এর আগে ক্লাস করেছেন বাট পেইড কোর্সে ভর্তি হতে পারেনি সময় বা টাকার অভাবে, তারা হতে পারবেন। আমার এই কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আবারও বলছি একবারে 2000 টাকা টোটাল কোর্স ফি। এবং এটা 3 মাসের কোর্স মেইনলি, বাট শুধু 3 মাস না, আপনি যদি 3 মাসে কাভার করতে না পারেন, যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। ক্লাসের ডিউরেশন থাকবে 1 আওয়ার, 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন ক্লাস টাইম থাকবে। এবং ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা। পেইড কোর্সের যে নতুন ব্যাচ, 85তম ব্যাচ শুরু হবে, বর্তমানে আমার 84তম ব্যাচ চালু আছে 10টা থেকে 11টা। তো 9টা থেকে 10টা, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন। 11 জুলাই, 11 তারিখ থেকে শুরু হবে। 3 মাসের কোর্স, এবং যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী যারা আছেন। এবং টোটাল প্রত্যেকটা মেইন ব্যাচে, অর্থাৎ একদম যে মেইন স্পোকেনের ক্লাস, সেখানে 30 স্টুডেন্টস থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসই রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার যারা আছেন তারা টাইম বের করে ক্লাসগুলো করতে পারেন। এবং এভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি। এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল এগুলো পাবেন। অর্থাৎ কোনো ক্লাস যদি আপনি মিস করেন, পরবর্তীতে রেকর্ড প্লাস ডকুমেন্ট যেটা থাকবে, পিডিএফ ফাইল, সেটা দেখে নিতে পারবেন। অথবা আপনার ফ্রি টাইমে বা লেজার টাইমে আমি আলাদাভাবে ব্যাকআপ ক্লাস নিয়ে থাকি। এরপর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবেন। যারা একদমই দুর্বল আছেন, কথা বলার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, শখ আছে, তারা শিখতে পারবেন, একদম বেসিক লেভেল থেকে ডেভেলপ করতে পারবেন। আর পেইড কোর্সে টোটাল ক্লাস থাকবে 70টা। দেয়ার উইল বি 70 ক্লাসেস দ্যাট ইউ উইল গেট ফ্রম হিয়ার। এবং প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে। ফার্স্ট 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, অর্থাৎ ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা যাতে করে আসে, এটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি শিখতে পারবেন, কঠিন মনে হবে না। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, 30টা ক্লাস থাকবে, আবারও বলছি, স্পোকেনের উপর, অর্থাৎ এই যে টেন্স মডেল, সেমি মডেল, এগুলো প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারবেন। এরপর 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, অর্থাৎ যারা রাইটিং এক্সপার্ট হতে চান তারা এখান থেকে করতে পারবেন। এরপর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যালি কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর, অর্থাৎ ক্লাস অনেকেই করবেন, কোর্স অনেকেই করবেন। আমি যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে যান না কেন, 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস না করেন, আপনি আপনার মুখ দিয়ে কথা বের না করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করেন। আপনাকে প্রচুর স্পিকিং করাতে হবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি স্পিকিং করাই অনেক বেশি। স্পিকিং না করলে কখনোই ডেভেলপমেন্ট আসবে না। তো এই লাস্টে 20টা ক্লাস আমি আপনাকে প্র্যাকটিক্যালি স্পিকিং করাবো। আপনারা দেখলে বুঝতে পারেন। 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। টোটাল সবকিছুর অ্যাক্সেস পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে সপ্তাহে 7 দিন আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বাট যদি
একসাথে না দিতে পারেন, এই সুযোগটাও আমি রাখি, বাংলাদেশের কেউ কোথাও দিবে না। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের গুলো শুরু করতে পারবেন। আর যারা ভর্তি হতে চান, এখন ভর্তি চলছে। 11 তারিখ থেকে একদম সম্পূর্ণ নতুন পেইড ব্যাচে ক্লাস শুরু হবে। তার আগে এই ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, আপনারা প্রত্যেকেই ফ্রি ক্লাসগুলো ভালোভাবে করবেন। অনেক কিছু শেখার থাকবে, অনেক কিছু পাবেন। আর যারা প্রফেশনাল হতে চান, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি একজন মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, প্রফেশনাল হতে চাই, যে কোনো বয়সের যে কেউ আপনারা আসতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং কভার করতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন তাদের জন্য অনেক বড় একটা প্রিপারেশন হবে। আর এই যে ফ্রি ক্লাসগুলো, এর রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল নেওয়ার জন্য এই যে দুইটা নাম্বার, এখানে যোগাযোগ করবেন। পেইড কোর্সে ভর্তি হতে এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিটটা জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদেরকে অ্যাড করে নিব। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটা এটা কেউ অর্ডার করলে অর্ডার করতে পারবেন। তো এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে কথা বলবো, আমি দেখাবো। আজকে আর এটা নিয়ে আমি কথা বলছি না। যারা পেইড কোর্সে ভর্তি হবেন তাদের এরকম একটা আইডি কার্ড থাকবে, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু শিখতে পারবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার স্টুডেন্ট। কোর্স শেষে সার্টিফিকেট থাকবে। সম্পূর্ণভাবে এই পর্যন্ত 84টা ব্যাচ পরিচালনা করে আসছি, নতুন ব্যাচ 85তম ব্যাচ শুরু হবে। তো কেউ ব্যর্থ হবেন না, এতটুকু আমি বলতে পারি। যারা করতে চান তারা জানাবেন। আর এই ফ্রি ক্লাসের রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে আমাকে কাইন্ডলি নক দিন, আমি কথা বলবো। আর এই ফ্রি ক্লাসগুলো আমি আবারও বলি, একটা বা দুইটা বা তিনটা ডেমো ক্লাস না, এগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ একটা কোর্সের মতো করেই করতে পারবেন। সবগুলো ক্লাস করেন, দেখেন আপনি কতটা শিখতে পারেন। ইভেন আপনি আজকে যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আছেন, তারা ইমাজিন করে দেখেন আপনি আজকে কতগুলো ইনফরমেশন পেয়েছেন, যেটা এর আগে কোনোদিন পেয়েছিলেন কি না। ঠিক আছে? আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে জানাবেন, আমার ফেসবুকে পেজে আমি লিঙ্ক দিয়ে দিব, একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার এই পড়ানোটা, কষ্টটা সার্থক হবে। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকবেন। আমি এর আগে আরেকটা ক্লাস নিয়েছি, এই জন্য আমি আজকে কথা বাড়াতে পারছি না। নেক্সট দিন আমি লাইভে আপনাদের সাথে কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে, আগামীকালও সেম টাইম রাত 9টায় ক্লাস করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? আমি আজকে আর পারছি না, গলায় অনেক মানে ব্যথা করছে আর কি, অনেক অনেক সময় ধরে লেকচার দিচ্ছি তো এই জন্য। তো যদি কোনো কোশ্চেন থাকে আহ আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে জানান, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।